সুমন ছিল একটা সাধারণ পরিবারের বড় ছেলে, যার কাঁধে ছিল অনেক দায়িত্ব আর স্বপ্ন পূরণের চাপ। সে বিশ্বাস করত একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই বিশ্বাসের পাশেই ছিল নীলা, যে তাকে ভালোবেসেছিল নিঃস্বার্থভাবে। কিন্তু একদিন মায়ের সাথে করা একটা সাধারণ ফোন কল, "আমি বাড়ি আসতেছি", এই কথাটাই হয়ে যায় তার জীবনের শেষ কথা। এক মুহূর্তের দুর্ঘটনায় থেমে যায় সব, ভেঙে যায় একটা পরিবারের ভরসা, আর শুরু হয় এক অপূর্ণ অপেক্ষার গল্প। এতক্ষণ যা দেখলেন তা তো মাত্র শুরুই। আজকের ভিডিওটির প্রতিটি সেকেন্ড আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যিকারের দায়িত্বপ্রেমী হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কথা দিচ্ছি, শেষ পর্যন্ত দেখলে আপনার চোখের পানিও চলে আসবে। গল্পের শুরু হয় একটি পার্কে। টিউশনি শেষ করে নীলা বসে আছে সুমনের অপেক্ষায়। তার চোখে স্পষ্ট ধৈর্য আর ভালোবাসার এক অদ্ভুত শান্তি। কিছুক্ষণ পর সুমন এসে উপস্থিত হয়। সুমন মজা করে জিজ্ঞেস করে সে সব সময় নীলাকে অপেক্ষা করায়, এতে তার বিরক্ত লাগে কিনা। কিন্তু নীলা হাসি মুখে জানায় তার অপেক্ষা করতে ভালো লাগে, কারণ তার মতে অপেক্ষার পর যে সময়টা আসে সেটাই সবচেয়ে মিষ্টি। সেই মধুর মুহূর্তের জন্য সে অপেক্ষা করে। এই কথার মধ্য দিয়ে বোঝা যায় নীলার ভালোবাসা কতটা গভীর এবং নিঃস্বার্থ। এরপর সুমন নীলার দিকে তাকিয়ে তার মুগ্ধতা প্রকাশ করে। তাদের মধ্যে এক ধরনের নীরব ভালোবাসার আবহ তৈরি হয়। কিছুদিন পর ঈদের ছুটি সামনে, সুমন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নীলা তাকে জিজ্ঞেস করে কখন সে রওনা দেবে। সুমন জানায় এখান থেকে বের হয়েই সে চলে যাবে। ঠিক তখনই নীলা একটি বড় সারপ্রাইজ দেয়। সে নিজের টিউশনি থেকে জমানো টাকা দিয়ে সুমনের পরিবারের জন্য কিছু উপহার কিনে এনেছে। একটি পাঞ্জাবি দেয় সুমনকে, যেন ঈদে সে পরে ছবি তুলতে পারে, কারণ তার গ্রামের বাড়িতে নেটওয়ার্ক ভালো থাকে না। তাই ছবি তুললেই সে ঢাকায় ফিরে নীলাকে দেখাবে। সুমন কিছুটা দ্বিধায় পড়ে যায়, কিছু বলতে চায় কিন্তু পারে না, কারণ তার আয়ের সীমাবদ্ধতা এবং পরিবারের দায়িত্বের কারণে সে নিজে তেমন কিছুই কিনে নিতে পারেনি। তখন নীলা একে একে সুমনের পরিবারের সবার জন্য উপহার বের করতে থাকে। সুমনের বাবার জন্য একটি উপহার, কারণ তার ফোন নষ্ট হয়ে গেছে। মায়ের জন্য চশমা, যেটা ভেঙে গিয়েছিল। লিমনের জন্য একটি ঘড়ি, যাতে সে আর কলেজে দেরি করে না যায়। আর আলোর জন্য কিছু বই, কারণ সে উপন্যাস পড়তে পছন্দ করে। নীলার এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে সুমন আবেগে ভরে যায়। তখন সুমন প্রশ্ন করে সে যে টিউশনি করে যে টাকা আয় করে, সবকিছু যদি সুমনের জন্য খরচ করে, তাহলে সে নিজের জন্য কি রাখবে? নীলা সরাসরি জবাব দেয়, তোমার পরিবার কি আমার পরিবার না? সে আরো বলে, সুমনের বর্তমান বেতনের সবকিছু একসাথে কেনা সম্ভব না, হয়তো তাকে দাঁড় করতে হতো, না হলে খালি হাতে যেতে হতো। তাই সে পাশে দাঁড়িয়েছে, কারণ সে বিশ্বাস করে যদি সেই পাশে না থাকে তাহলে কে থাকবে। এ কথাগুলো তাদের সম্পর্কের গভীরতা আরো স্পষ্ট হয়ে ওঠে। এরপর সুমন আবেগ ভরে স্বীকার করে যে সে নীলাকে কতটা ভালোবাসে। সে নিজেকে ভাগ্যবান মনে করে যে নীলার মতো একজন মানুষ তার জীবনে আছে। সে বলে সে চোখ বন্ধ করে নীলার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারে, কারণ তার বিশ্বাস আর ভালোবাসা একবারে নিখাত। নীলা তখন একই অনুভূতি প্রকাশ করে জানায় সে সুমনকে তার থেকেও বেশি ভালোবাসে। হঠাৎ নীলার ফোনে কল আসে। সে তার মায়ের ফোন ধরে। মা তাকে জিজ্ঞেস করেন সে কি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছে কিনা। সেই সাথে মা জানায় তার মামার কাছে একটা ভালো পাত্রর খবর আছে। কিন্তু নীলা স্পষ্টভাবে জানিয়ে দেয় সে এখন বিয়ে করতে চায় না, সে আগে নিজের পায়ে দাঁড়াতে চায়, তারপরে বিয়ের কথা ভাববে। মা তাকে বোঝানোর চেষ্টা করলেও নীলা অনড় থাকে। সে বিনয়ের সাথে কথা শেষ করে জানায় সে কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে। ফোন রাখার পর সুমন আবার সেই পুরনো প্রশ্ন তুলে, নীলা কি মনে করে না যে তাকে একটা ঠিকঠাক পাত্র দেখে বিয়ে করে নেওয়া উচিত? নীলা তখন সরাসরি আত্মবিশ্বাসের সাথে একটি প্রশ্ন করে, কেন, তুমি কি ঠিকঠাক নও? এরপর সুমন নিজের বাস্তবতা আর নীলার অবস্থার পার্থক্যটা বোঝানোর চেষ্টা করে। সে বলে সে খুবই সাধারণ একজন ছেলে, কিন্তু নীলা অনেক সুন্দরী এবং চাইলে নিজের জীবনটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে। এই কথার জবাবে নীলা সরাসরি একটি প্রশ্ন করে, কেউ কি আমাকে তোমার মতো করে ভালোবাসবে? এই প্রশ্নটাই তাদের সম্পর্কের সবচেয়ে বড় সত্যকে তুলে ধরে। সুন্দর জীবন নয়, বরং ভালোবাসার গভীরতাই নীলার কাছে সবচেয়ে মূল্যবান। সুমন আবারও বোঝানোর চেষ্টা করে যে তার সাথে থাকলে নীলার জীবন কষ্টে ভরে যেতে পারে, কিন্তু নীলা ধীরভাবে জানায় ভালোবাসাহীন সুখের জীবনের চেয়ে ভালোবাসাময় কষ্টের জীবন অনেক বেশি মূল্যবান। এরপর সে সুমনকে সাবধানে বাড়ি যাওয়ার পরামর্শ দেয় এবং বলে বারবার কল না দিয়ে একটা শুধু ছোট্ট মেসেজ দিলেই চলবে। তার কাছে সুমনের ভালো থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নীলার এই নিঃস্বার্থ চিন্তা আর যত্ন সুমনের মনে গভীরভাবে প্রভাব ফেলে। বাস স্ট্যান্ডের কোলাহল, হর্ন আর বিদায়ের অবহে সুমন যাত্রা শুরু করে। কিন্তু গাড়ি থেকে নামার পরেই হঠাৎ তার মায়ের ফোন আসে। মা জানতে চায় সে রওনা দিয়েছে কিনা। সুমন জানায় সে ছুটি পেয়েছে এবং বাড়ির পথে রওনা দিয়েছে। মা তাকে দোয়া করে সাবধানে আসতে বলেন। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। বাসে ব্রেক কষার শব্দ, সংঘর্ষ আর বিশৃঙ্খলা ছড়িয়ে
ছড়িয়ে পড়ে চারিদিকে। সুমন আতঙ্কিত হয়ে পড়ে এবং ফোনে কথা চালিয়ে যেতে পারে না। একটি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় সুমন সেই ঘটনাস্থলে না গিয়ে সেখান থেকে সরে এসে লঞ্চের দিকে রওনা দেয়। চারপাশের অস্থিরতা আর মানুষের ভিড় তাকে মানসিকভাবে নাড়িয়ে দেয়। এই ঘটনার পরেই সুমন নিজের বাস্তবতা তুলে ধরে। সে নিজেকে পরিচয় করায় একজন সাধারণ দরিদ্র কৃষকের সন্তান হিসেবে। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল পড়াশোনা করে ভালো একটা চাকরি করা, যাতে পরিবারের অভাব দূর করা যায়। সে মনে করেছিল ভালো রেজাল্ট থাকলে ভালো চাকরি পাওয়া সহজ হবে, কিন্তু বাস্তবতা তার ধারণার সাথে মিলেনি। ভালো ফলাফল থাকা সত্ত্বেও তার একটি সাধারণ চাকরিতে সীমাবদ্ধ থাকতে হয়েছে, আর যে টাকা বাড়িতে পাঠায় তা দিয়ে সংসার টিকে থাকে খুব কষ্ট করে, টানাটানির মধ্য দিয়েই। তবুও 15,000 টাকা চাকরি পাওয়াতেই সে খুব খুশি ছিল, কারণ সেটা ছিল তার প্রথম অর্জন। তার আশা ছিল একদিন প্রমোশন পেয়েও আরো ভালো অবস্থানে যাবে সে। সেই লক্ষ্যেই সে দিনরাত পরিশ্রম করত অফিসে। এরপর সুমনের চিন্তা ফিরে যায় তার মায়ের দিকে। সে উপলব্ধি করে একজন মা কতটা আত্মত্যাগী হতে পারে। তার বাসায় এই পৃথিবীতে সবচেয়ে বড় আত্মত্যাগী নারী হলেন তার মা, যার ত্যাগ ছাড়া এই শব্দটাই অসম্পূর্ণ। কিন্তু হঠাৎ সুমন লক্ষ্য করে তার মায়ের চোখে সমস্যা হচ্ছে। সে জানতে চায় কি হয়েছে মা। মা জানায় কিছুই একটা জ্বলাপুরা করছে এবং মাঝে মাঝে ব্যথা অনুভব হচ্ছে। সুমন চিন্তিত হয়ে পড়ে এবং বলে যে কয়েকদিনের ধরে সে খেয়াল করছে মায়ের চোখে দিয়ে পানি পড়ছে। সুমন পরামর্শ দেয় পরদিন বিকেলে তারা ডাক্তার দেখাতে যাবে, কিন্তু মা সেই প্রস্তাবে রাজি হন না। তিনি বলেন এসব ছোটখাটো সমস্যা নিজে থেকেই ঠিক হয়ে যাবে, ডাক্তার দেখালে তো শুধু খরচ বাড়বে। এমন চিন্তায় তিনি চিকিৎসা এড়িয়ে যেতে চান। মা আরো বলেন তিনি চোখে দেখে বুঝতে পারেন বলেই তো সুমনকে দেখতে পারেন, তাই তার চোখে বড় কোনো সমস্যা নেই। সুমন মনে মনে চিন্তা করতে থাকে। টাকার অভাবে মায়ের চিকিৎসা করাতে না পারার বিষয়টি তাকে কষ্ট দেয়, কিন্তু তার মা কখনোই এ নিয়ে অভিযোগ করেন না। একজন সন্তানের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। সে আরো উপলব্ধি করে তাদের ছোট্ট পরিবার হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত সেই পরিবারের ছোট্ট ছোট্ট চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে। এমনকি ভালো খাবারও ঠিকভাবে জোগাড় করতে পারছে না। পরিবারটির ছোট্ট ছোট্ট মুহূর্তে লুকিয়ে থাকে তাদের ভালোবাসা আর সংগ্রাম। শেষে সুমন তার মাকে বলে সে পরদিন কিছু টাকা দিয়ে যাবে যাতে লিমন বাজার থেকে মাছ কিনে আনতে পারে। পরিবারের ভেতরের এই সরল নাস্তার মুহূর্তে ধীরে ধীরে প্রকাশ করে তাদের জীবনের কঠিন বাস্তবতা। মা যখন জানতে পারেন বাজার থেকে মাছ আনার কথা, তখন তিনি সরাসরি বাধা দেন, কারণ বাজারে মাছের দাম এখন অনেক বেশি। অপ্রয়োজনীয় খরচ করার কোনো মানেই হয় না। কিন্তু সুমন বিষয়টাকে ভিন্নভাবে দেখে। তার কাছে এটা বিলাসিতা নয়, বরং পরিবারের এক ভালোভাবে খাওয়ানোর চেষ্টা। সে জানায় প্রতিদিন পান্তা ভাত, মরিচ আর কাঁচা পেঁয়াজ খেতে খেতে তাদেরও একঘেয়েমি চলে এসেছে। একটু ভালো খাবার খাওয়াই তাদের প্রাপ্য। এই কথার মাঝেও মা আবার হাসি মুখে বিষয়টা হালকা করে দেন। তিনি বলেন পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়েই তারা ছোটবেলা থেকেই অভ্যস্ত, তাই এতে কোনো সমস্যা নেই, বরং অযথা টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। সুমন আসল সত্যটা প্রকাশ করে। তার মা আসলে জানতেন সুমনের হাতে অত টাকা নেই, তাই তিনি বাধ্য হয়েই বলছেন যে পান্তা ভাতই তার পছন্দ, যদিও বাস্তবে তা তার পছন্দ না। এরপর বাবা মায়ের মধ্যে একটি কথোপকথন হয়, যেখানে তারা সুমনের উপর টাকা চাপ নিয়ে আলোচনা করে। তারা উপলব্ধি করে পুরো সংসারের দায়িত্ব যেন সুমনের কাঁধে চলে এসেছে। খরচ, ভাই বোনের পড়াশোনা, এমনকি বোন আলোর বিয়ের চিন্তাও। মা বলেন যদি কোনোভাবে মেয়েটার বিয়ে দেওয়া যেত তাহলে সুমনের বোঝাটা কিছুটা কমতো। বাবা বাস্তবতার কথা তুলে ধরেন অর্থের অভাব, ঘরের সীমাবদ্ধতা আর সমাজের নানা চাহিদার কারণে মেয়ের বিয়ে দেওয়া সহজ নয়। যৌতুক, খাট, টিভি, নগদ টাকা এসব কিছু এখনকার বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। তাদের সেই সামর্থ্য নেই। সুমন নিজের অসহায়ত্ব প্রকাশ করে। সে দেখে তার বাবা মায়ের এইসব কষ্ট আর চিন্তা, কিন্তু সে কিছুই করতে পারছে না। একজন সন্তান হিসেবে সে নিজেকে ব্যর্থ মনে করে, কারণ তার সামর্থ্য নেই তাদের কষ্ট দূর করার। ছুটি শেষ হয়ে গেলে আবার তাকে ঢাকায় ফিরতে হয় চাকরির উদ্দেশ্যে। টার্মিনালের কোলাহল, যাত্রীদের ডাকাডাকি, বাসে হেল্পারের ভিড়, সবকিছু মিলে তৈরি হয় এক ব্যস্ত পরিবেশ। কম ভাড়ায় যাত্রা করার জন্য মানুষ জীবনের ঝুঁকি নিয়েও বাসের ছাদে বসে ভ্রমণ করে। অভাব থাকলেও মানুষ কিভাবে বেঁচে থাকার জন্য আপোষ করে নেয়। ঝুঁকি যেন 50 টাকা বাঁচানোর চেষ্টা করে, এটাই তাদের জীবন। তবুও এই কষ্টের মাঝেও সুমন নিজেকে সুখী মনে করে, কারণ তার জীবনে আছে নীলা। সে জানায় নীলা তার জীবনে এমন একজন মানুষ যার উপস্থিতি তাকে সম্পূর্ণ করে তোলে। নীলার সাথে তার প্রথম দেখা আজও তার কাছে স্মৃতির মতো জীবন্ত। এরপর গল্পটি একটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে দেখা যায় নীলার বান্ধবী প্রিয়া এবং তার প্রেমিকের মধ্যে একটি ঝগড়া চলছে। তারা একে অপরকে বোঝার চেষ্টা না করে তর্কে লিপ্ত হয়ে পড়ে। প্রিয়ার প্রেমিক অভিযোগ করে যে সে সবসময় ব্যস্ত থাকে, আর প্রিয়া অভিযোগ করে যে তাকে সময় দেওয়া হয় না। তাদের কথোপকথন ধীরে
ধীরে তর্কে পরিণত হয়। এই পরিস্থিতি দেখে নীলা এগিয়ে এসে তাদের থামায়। সে প্রিয়াকে বুঝায় ভালোবাসা মানে শুধু আবেগ নয়, বরং বোঝাপড়া, সহানুভূতি এবং একে অপরকে সাপোর্ট করা। একজন মানুষ যখন চাকরি করে তখন তার অনেক চাপ থাকে, সেই চাপ বুঝে সম্পর্ককে এগিয়ে নিতে হয়। নীলা আরো বলে, ঝগড়া সম্পর্ককে নষ্ট করে, কিন্তু অভিমান বা খুনসুটি সম্পর্ককে মধুর করে তোলে। ভালোবাসার ভিত্তি হওয়া উচিত আন্ডারস্ট্যান্ডিং। একজন আরেকজনকে না বুঝলে সম্পর্ক টিকে থাকা কঠিন। তাই এই সুন্দর ব্যাখ্যা শুনে প্রিয়া নিজের ভুল বুঝতে পারে এবং তার প্রেমিকের কাছে সরি বলে। এতে তাদের সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যায়। এই ঘটনাটা দূর থেকে সুমন লক্ষ্য করে। নীলার হাসি, তার কথা বলার ভঙ্গি সবকিছুই সুমনের মধ্যে গভীর প্রভাব ফেলে। সুমন স্বীকার করে প্রথম দেখাতেই তার মনে ভালোবাসা জন্মায়নি, কিন্তু নীলার কথা ও আচরণ তাকে গভীরভাবে মুগ্ধ করেছিল। সে কখনো ভাবেনি আবার তার সাথে দেখা হবে, কিন্তু ভাগ্য তাকে আবার মিলিয়ে দেয়। এরপর দেখা যায় একদিন টিউশনি শেষে নীলা হোস্টেলে ফেরার পথে হঠাৎ একটি ছিনতাইয়ের শিকার হয়। এক ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড়িয়ে পালায়। নীলা হতভম্ব হয়ে পড়ে।